সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের একমাত্র কাজ। আর সাহিত্য চর্চা না করলে মানুষের মন মানসিকতা বিকশিত হয় না। আমরা বলবো যে ছেলেরা আসছে, তোমরা বই পড়বে বেশি বেশি, পাশাপাশি তোমরা লেখার চেষ্টা করো। লিখলে হয়তো আস্তে আস্তে তোমরাও কবি হতে পারবে, লেখক হতে পারবে, আমরা সেই আশা করি। আর আমরা চাচ্ছি আমাদের অপর সাহিত্য আসরটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য। তাই আপনারা যারা অপর সাহিত্য আসরের সাথে জড়িত আছেন সবাই লেখার চেষ্টা করবেন। যেহেতু আমি লেখি, তাই আমার লেখা একটা কবিতা আমি পাঠ করবো। আমার কবিতার নাম আমাকে মানুষ। আমাকে খুঁজি আমি আমার অস্তিত্বের মাঝে, আমাকে খুঁজি আমি বন্ধুদের ভালোবাসায়, আমাকে খুঁজি আমি বৈশাখী মেলায় কিংবা শিল্পকলার মাঠে, আমাকে খুঁজি আমি রমনা পটমূলে ওই চিরচির চত্বরে তারুণ্যের সমারোহে, আমাকে খুঁজি আমি ফাগুনের পাতার খাওয়ায় বসন্ত শুকলগ্নে, আমাকে খুঁজি আমি প্রিয়সীর রাঙ্গা খুঁজে গহরের চোখের মায়া জানে, আমাকে খুঁজি আমি বাংলা সাহিত্যের পাতায় পাতায়, আমাকে খুঁজি আমি কবিতার সনন্দে সনন্দে, আমাকে খুঁজি আমি নজরুলের বিদ্রোহী কবিতায়, পল্লী কবিতা সমুদ্রে নকশিকাটার মাঠে, আমাকে খুঁজি আমি জীবনানন্দ দাশের রূপসী বাংলায়, আমাকে খুঁজি আমি আমার কবিতার সন্ধ্যে সন্ধ্যে কাব্যলিপিতে। ধন্যবাদ সবাইকে, আসলে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আসছেন কষ্ট করে, মানে বলবেন আমাদের মূল্যবান কথাগুলো শুনবেন পরিজনদের, এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য বিশ্বাস করবো আমরা। আল্লাহ কিছু ত্রুটি থাকতে পারে একটি মানুষের মধ্যে, আপনার সব দিক থেকেই আমি পরিপূর্ণ নির্ভুল কিছু আশা করতে পারি না। আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্টা করি আমার যে কোনো কাজ, আমি কোনো কাজে আমি যাতে আমার কাজটা মানুষ উপভোগ করতে পারে। যেমন এই যে আপনার মনে করেন আমি এই অবশ্যই তো আসরটা ডাক্তার এস.এম. ইমরান আলী স্যারকে নিয়ে শুরু করেছি এবং উনি উৎসাহদাতা, উনি এই আসর নামকরণ করেছেন এবং আমরা চাচ্ছি সামনে আপনার, তবে ভুল না আসলে তো শুদ্ধতা ফিরবে না, তো ভুল থেকে শুদ্ধতা ফিরবে। আগামীতে সেই শুদ্ধতা এখন ওই ডাক্তার এস.এম. ইমরান আলী উনি সংগঠনের সভাপতি এবং সংগঠনের সবাই সালাম। অমর প্রকাশনের এই বুলেটিন গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এর উপরে একটু আমি আলোচনা নারায়ণ সাহেবের উপরে খুব অল্প সময়, মনে হয় এক মাস আগে সিদ্ধান্ত হয় এই সাহিত্য আসরে এবং একটি চমৎকার বুলেটিন বের করেছেন। অনেক আমাদের যারা সংগঠনের সাথে জড়িত সবাই লিখেছেন, আমিও একটু লেখা দিয়েছি। আমি মনে করি যে শুধু শিল্প সাহিত্যের লোক না, এক মাস পর পর এরকম একটি বুলেটিন বেরোলে আমার মনে হয় এই প্রথম পর্যায়ে এই সংগঠনের সাথে যারা জড়িত তাদের উপরে করা যেতে পারে, অথবা এটা 2 মাস পর করা যেতে পারে। যেমন আমার এই মুহূর্তে মনে হয়েছে
ডক্টর শাহেদ সন্দাস আছে, তারপরে যে অধ্যাপক মনির আছে। উনি শিল্প সাহিত্যের বাইরের না, ভিতরেরই এবং প্রতিভাবান লোক। এইরকম যেমন আমার সামনে আছে মিন্টু ভাই, উনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছে, তারপরেও কেন হবে না? হ্যাঁ, তারপরে ধরেন নিজামী সাহেব আছে, অন্যান্য যারা আছে, আমি মনে করি আমার এটা প্রস্তাব যে প্রথমটা একটা আলোচনা হচ্ছিল কিছুদিন আগে, বাঙালি আরিফ নজরুল একটি সঙ্গে করছে একদিন কবির উপরে। আমি তখন অমরদাকে বললাম যে আপনি একটি করতে পারেন। যাই হোক, এটা এখন আমি মনে করি এরপরে অধ্যক্ষ মনে শাহেদ মমতাজ, মিন্টু ভাই, এরকমই সবার জন্য একটি করে এরকম বুলেটিন হওয়া প্রয়োজন। এবং বিষয় আজকে শুক্রবার জুম্মা, আর সবাই মানে ব্যস্ততার ভিতরে আছে। আমি মনে করি যে এটা 2 মাস করলেও হয় এবং একটু উত্তরণ হচ্ছে। আমি আশাবাদী, আশায় বসে ভাইয়ের মতো আমি কি করে বলতে চাই না, কারণ আমি অমর প্রকাশনী ক্ষুদ্র একটি প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এই বাংলা একাডেমিতে এসেছি এবং তার কথা মতো 1 বছর পর হয়তো একটা বিশাল সাহিত্য সম্মেলনও হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসর প্রতিষ্ঠা করেছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, অমর সাহিত্য। যখন কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তিকে নিয়ে হবে, তখন কিন্তু এখানে অন্যান্য সদস্যের সংখ্যাটা কম থাকবে, বেশি থাকবে না। আমি স্যার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এখানে তো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে। আপনি এটা যদি কোনো কিছু নাম দিয়ে করছেন, তাহলে এখানে সম্পৃক্ততাটা বৃদ্ধি পাবে। কারণ এখানে অমর জায়গাকে হাইলাইট করছে, ডক্টর রাষ্ট্রের প্রধান ডক্টর আবু সাইদ স্যার, এটাকে নাম পরিবর্তন করাটা আমার খুব বেশি জরুরি। আর কিন্তু এই বইটি সম্পর্কে আমাদের কাছে পৌঁছেছে একবারে প্রথম পৃষ্ঠা থেকে। আমি যেখান থেকে আমাদের এই তৃতীয় পৃষ্ঠা থেকে ভুলের যে চলাচল, এটি একটি বইয়ের শিক্ষার্থী পাঠকদের কাছে যদি যায়, এটি একটি আসরের মনে হয় মান কমে যাবে, এটা হতে পারে। তৃতীয় পৃষ্ঠা দেখেন সম্ভবত 7টি ভুল আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 6 পৃষ্ঠায় 9টি ভুল। এত ভুলের ভরা বই পাঠকের কাছে গেলে পাঠক সমাপ্ত হবে না। আমি যখন একজন লেখক হব, আমার যখন একটি বই প্রকাশিত হবে, সেটা যখন পাঠকের কাছে যাবে, লেখক থেকে পাঠকের কাছে যাবে, এটা আরো অনেক বেশি সমাপ্ত হওয়ার প্রয়োজন রয়েছে। আমি একজন শিক্ষক হিসেবে বিষয়টি বলছি, আমাদের শিক্ষার্থীদের হাতে যদি ভুলে পড়া বই যায়, তখন কিন্তু এই পাঠক কিন্তু লেখকের কাছে আর কখনো যাবে না। আমি আমার দায়িত্বে অনুরোধ জানাবো, আপনি যে বইটি প্রকাশ করেছেন, এই বইটিতে অনেক ভুল আছে, এটি সংশোধন করা প্রয়োজন। আর কিন্তু আপনারা যদি পারমিট 2025-এর সরবরাহ আমার যতটুকু আছে শেষের দিকে করেছেন। আমি একটা অনুষ্ঠানে আপনার অভিযোগ দিয়েছিলাম, চ্যানেলটা এই সম্ভবত সেখানে ছিল। আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনার এখানে যারা সদস্য হবে, সদস্যদের হতে কি প্রয়োজন, এই বিষয়টি মনে হয় আপনি একটু জানা দেওয়া দরকার। এটা একজন একটা ফর্ম করতে পারেন, শিক্ষার্থীদের কাছে কি হতে পারে বা অন্যদের কাছে কি হতে পারে, তারা কিভাবে এদের সাথে সংযুক্ত থাকতে পারে। আপনার এই অবসাহিত্য আসলে কতজন সদস্য এখানে অন্তর্ভুক্ত আছে, কারা কারা এটা সম্পাদনা করছেন, এই বিষয়টা শুধু সম্পাদনা একজনকে দিয়ে এটা আপনি করেছেন, এটা একটা আসলে মূল্য কতটুকু আমি জানি না। এটা একটু আপনাকে আরো এটা আপনাকে আরো অনেক বেশি দায়িত্বশীলতা দিতে হবে। আমি আপনার অনেকগুলো প্রোগ্রাম দেখেছি যে আপনি অনেক বই যখন আপনি করেন, অনেক চমৎকার বই আপনি প্রকাশ করেন, অনেক ভালো লেখকে, সেখানে তো অনেক এত ভুল দেখিনি। আজকে যেটা একবারে ভুলে পড়ে, এটা আমার কাছে খুব একসাথে বসে ভালো আলাপ করতে পারি। আমাদের মধ্যে সাইকিক বন্ডিং হয়, আর্থিক সম্পর্ক তৈরি হয়, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, এটা খুব জরুরি। আজকে বাংলাদেশ তথা বিশ্বের সাহিত্য প্রসঙ্গে আলোচনা করতে গেলে সাহিত্যের জন্য সবচেয়ে অশরী সংকেত, সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আমরা পরস্পরের কাছ থেকে দূরে সরে গেছি। আজকে মানুষের কাছ থেকে দূরে সরে গেছে।
এই যে বিচ্ছিন্নতা, এই যে বিভাজন, এই যে সবিরোধ, এই যে ডিভিশন, এটা সাহিত্যের জন্য একটা খুবই বিপজ্জনক অবস্থা। সাহিত্যের মূল উপাদান হচ্ছে মানুষ। মানুষকে আমরা যত বেশি বুঝবো, যত বেশি পর্যবেক্ষণ করতে পারবো, যত বেশি ওয়াচ করতে পারবো, তত বেশি আমরা সাহিত্য রচনা করতে পারবো, সাহিত্য বুঝবো, এবং সেই সাহিত্যের উপরে একটা দেশের সভ্যতা, সমুন্নতি, সভ্যতা এবং উৎকর্ষ নির্ভর করে, ডিপেন্ড করে। আজকে এই বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, নগরায়নের যুগে, ডিজিটালের যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পরস্পরের কাছে দূরে সরে গেছি। আজকে বাংলা সাহিত্য তথা বাংলা ভাষার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের খুব বেশি। আর সাহিত্য আসলে কোন কাজ হচ্ছে কি, আমি রিভেন্টে লেখা দিয়েছিলাম সাহিত্য আড্ডার উপরে, একেবারে ২৫০০ বছরের ধারাবাহিক ইতিহাস বলে একটা লেখা। সেই পৃথিবীতে যত পরিবর্তন এসেছে, যত বড় বড় জ্ঞানী এবং কবি সৃষ্টি হয়েছে, সব কিন্তু এই সাহিত্য আসল সাহিত্য আড্ডা বা সাহিত্য সভা যেটা বলি তার মধ্যে রয়েছে। সেখানে আমরা একাডেমির কথা বলতে পারি। তো আমরা এখানে সাহিত্য আসলে এসে শুধু গান শুনবো, কবিতা পড়বো, ছবি তুলবো, চলে যাবো, ঠিক এই ফরম্যাটের ভিতরে না থেকে আমরা যদি কনস্ট্রাকটিভ কিছু করি, আমি এর আগেও প্রথম আসলে বলেছিলাম যে আমাদের এখানে যারা কবিতা পাঠ করবো, যারা গল্প পাঠ করবো, করবার পরে এই কবিতা এবং গল্পের উপরে যদি একটা আলোচনা হয় এবং সেই গল্প এবং কবিতার আলোচনা বিশ্লেষণ করে যদি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড একটা স্থান নির্ধারণ করে তাদের পুরস্কারের ব্যবস্থা, এটা একটি কর্ম হতে পারে, সেটা একটি বই হতে পারে। যেহেতু আমরা যারা লিখি তাদেরকে অবশ্যই পড়তে হবে, না পড়লে আমরা লেখক হতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমি যখন 2026 সালে এসে দিচ্ছি, তখন যদি আমি সেই মধ্যযুগীয় ভাষায় বা আরো আগের ভাষায় লিখি, তাহলে কিন্তু আমি পাঠকের সাথে কমিউনিকেট করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার মূল কাজ হচ্ছে কি, আমার চিন্তাকে, আমার চেতনাকে, আমার দর্শককে পাঠকের সাথে কমিউনিকেট করে তার ভেতরে চালিত করে দেওয়া, তাই তো? তো সেটা যদি করতে হয়, তাহলে আমি যদি রাজনৈতিক ভাষায় এখন লিখি, তাহলে কিন্তু সেটা পাঠক নিয়ে দেবে। আমাকে 2026 সালে এসে এখন যে ভাষায় আমার পাঠক চিন্তা করছে, যে ভাষায় কথা বলছে, ঠিক সেই ভাষায় লিখতে হবে, সেই ভাষাটাকে ঠিক করতে হবে। দ্বিতীয়ত, কবিতার কিছু খুব সংক্ষেপে বলি, কবিতার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে কবিতার প্রাণ হচ্ছে চিত্রকর্ম। শিল্পী তার তুলে দিয়ে ছবি আঁকে, কবি শব্দ দিয়ে ছবি আঁকে, একটি ছবিকে সামনে এনে শব্দের দ্বারা সেটাকে মূর্ত না করে তোলেন, সেখানে সেই চিত্রটা থাকতে হবে। আমি একটি ঘটনাকে বর্ণনা করছি। আপনি একটা উপন্যাস করলেন, 400 পাতার উপন্যাস করে আপনি একটি গল্প জানছেন, কিন্তু আপনি যদি কবিতার বই পড়েন, সেই কবিতার বইয়ের ভিতরে যদি 50টা কবিতা থাকে, তাহলে আপনি তো 50টা গল্প পাচ্ছেন সেখানে। এই কারণে কবিতার বইয়ের আবেদন কখনো শেষ হয় না। গল্প একবার পড়ে কিন্তু ওটা রেখে দেয়, গল্পের বইটা আলমারিতে সাজিয়ে দেয়, যদি মানবজন্য না হয় বা সেটাকে ফেলে দেয়। কিন্তু কবিতার বই মানুষ সাথে করে দেয়। বাসে যাচ্ছে, ট্রাকে যাচ্ছে, মেট্রোতে যাচ্ছে, হঠাৎ করে আমি একটি কবিতা অবশ্যই পড়লাম, অবশ্যই বসে পড়ছি, কিন্তু অবশ্যই বসে আপনি উপন্যাস করতে পারবেন না। যার ফলে কবিতাটা হচ্ছে সবচেয়ে নান্দনিক বোধ সম্পূর্ণ একটু মাধ্যম, নিজের ভাবনাকে এবং সমাজ চেতনাকে এবং মানুষের বোধকে জাগরিত করবার জন্য। এই জায়গাগুলিকে যদি আমরা নাশ করতে চাই, এই জায়গাগুলিকে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে যে আমার একেবারে শিল্পীয় মানে মেনটাকে শিল্পকে বোঝানোর যে টেকনিক, যে কৌশল, সেটা রপ্ত করতে হবে। সেই রপ্ত করবার মূল হাতিয়ার হচ্ছে আমার ভাষা। একজন কবিকে তখনই আলাদাভাবে চেনব যখন তার নিজস্ব ভাষা তৈরি হবে। কারণ আমি আপনার একটি ঘটনা বলি, সেটা হচ্ছে আমি আত্মপ্রচার করতে খুবই অপছন্দ করি। প্রশ্ন এসে গেল 2009 সালে লার্ন ফর ফেসবুক বাংলাদেশে তথা দুই বাংলাতে প্রথম ইংরেজিতে কমপ্লিট গবেষণা বই আমার লেখা 2008 সালে বর্ধিত প্রকাশিত। আমি সোনালীতে চাকরি করি, তখন এসে চৌধুরী আমার এমডি ছিলেন। তো ওনাকে অনেক ধাপ পার করে ওনার কাছে গেলাম বইটি দেওয়ার জন্য। তো উনি বললেন যে কেন স্যার আমি একটা বই লিখেছি করে এটা দিতে চাই। তো বলো আমাকে প্রথম প্রশ্ন করলো, তোমার বইটি আমি কেন পড়বো? আমি বুঝতে পারি যে আসলে কি জিজ্ঞেস করি, কেন পড়বে
যে না উনি আমাকে বলছে দেখো তুমি না বুঝতে পারো না, লালনের পরে শতাধিক গ্রন্থ রচিত হয়েছে, এখন তোমার বইকে আমি কেন পড়তে চাই। এবং আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন এই সাহিত্য আসরের সাথে। এই সাহিত্য আসরকে কিভাবে আরো আমরা এগিয়ে নিতে পারি, কর্মমুখী করে এবং সময় উপযোগী করে বেশি ফলপ্রসূ করতে পারি, সে বিষয়ে আপনারা যে দিক নির্দেশনা দেবেন, সাহিত্য চর্চার পাশাপাশি সাংগঠনিক যে নির্দেশনা পরামর্শ আপনাদের থাকে সেগুলো দিলে নিশ্চয়ই আমাদের অত্যন্ত সদাশয় ব্যক্তি, তিনি সেই পরামর্শ গ্রহণ করবেন এবং সেই আলোকে এই অঙ্গ সাহিত্য আসরকে আরো কিভাবে উপযোগী করা যায়, সাহিত্যমুখী সাহিত্য বান্ধব করা যায় সে ব্যাপারে সদস্য থাকবে। আমরাও সে সহযোগিতা করবো, আমরা সবাই একসাথেই চলবো এবং আপনারা যে আজকে আসছেন এই অনুষ্ঠানকে সফল করে এই জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের এই আসরের থেকে আপনাদের সবার কাছে আবারও ধন্যবাদ জানাই। শেষ করতে ভালো থাকবে, কাজ জমি হয়ে যাবে। ছন্দ মানে শুধু বিচক্ষণ না, ছন্দ মানে চাষ করা, টিচ করা। অর্থাৎ আমি যে লেখাটা লিখবো সেটা যদি অন্য শুনে যদি সেটা কিছু শিখতে পারে এবং তার হৃদয়কে আকর্ষণ দিতে পারে, সেটি হচ্ছে কাব্যের সৃষ্টি। এই জন্য আমাদেরকে অনেক বিষয়ের উপর পড়াশোনা করতে, বাংলা ভাষায় ভালো করতে হলে সাহিত্য কি জিনিস, সাহিত্য সম্পর্কে বিশ্ব সাহিত্যের সেরা কবিদের অন্যতম মির্জা সাদুল্লাহ আলী বলেছেন, এ ইলহাম আতি হ্যায় গায়ব সে, এ ইলহাম আতি হ্যায় গায়ব সে। এটা হলো অদৃশ্যের অবতারণা। এটা আপনি চাইলে যেটা দেখবেন কোনো ভালো কিছু হবে না, মানে ন্যাচারালি যেটা আউটপুট হবে সেটা আপনাকে কালজয়ী হয়ে দাঁড়াবে। লেখকদের যেন উন্মাদনার ভাবে অবতীর্ণ হয়ে বসিবেন, এমন লেখা নজরুলের মতন উন্মাদ হয়ে যেতে লাগবে। লেখক থেকে পাগল বলে, সৃষ্টিশীল মানুষ পাগল বলে, এরা স্বাভাবিক ন্যাচার থাকতে পারে। কেন? কারণ এদের ভার সৃষ্টির উল্লাস, সৃষ্টির ভারে যেটা মানুষ বুঝে সেটাই সাহিত্য, আমি এটাতে বিশ্বাস করি। একটা শুধু উদাহরণ দিয়ে দেখেন, কিছু কিছু বানান আমরা ক্লাস 7, 8, 3, 4 থেকে পড়ে আসছি, সেই বানানগুলো এখন বিমূল পরিবর্তন অত্যন্ত সহজভাবে তুলে ধরা হচ্ছে বাংলা একাডেমিতে। ধন্যবাদ। যেমন একটা সময় মনে আসছে জ্যোৎস্না, আমরা তখন কিভাবে বানান করতাম এই বানানটাকে জানেন বলতে পারবেন? এখন তো যদি জয়গার দন্তের শব্দ লাগবে না জ্যোৎস্না, অথবা জয়গার শব্দ না জ্যোৎস্না, বাট আমরা বলতাম জয়ের বসন্ত ওকার খন্দত্ব দন্তেশ্বর দন্তের নয় আকার জ্যোৎস্না, জ্যোৎস্না। বাট এই বানান আমি ডিগ্রি ক্লাসেও খুঁজে পাই, তারাও বলতে পারে। আবার দেখেন এক এক অঞ্চলের ভাষা কাকে। আমার মনে আছে আমি ক্লাস 8 না ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমাদের রাজশাহী চারঘাটে অরিজিনাল বাড়ি, আমাদের খয়ের ব্যবসা ছিল ফরিদপুর শোনার পরে আমার আবার ফ্যাক্টরি ছিল, তো ওখানে নিয়ে গেল বেড়াতে। ওখানে দেখলাম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ